এখন সময় অনন্ত ভাবনার। আশিস অনিরুদ্ধর জীবন ছবি। আশিস চট্টোপাধ্যায়। মানুষ এক, ভূমিকা অনেক। সফল স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নিপুণ ফটোগ্রাফার, বেদ উপনিষদ কণ্ঠস্থ। অবকাশ পেলে অরণ্য, পর্বত, সাগর, মরু, আর অবসর পেলেই বই লেখা। নিজের বইয়ের ভূমিকা লেখা খুব কঠিন, কেননা নিজের বই হচ্ছে নিজের সন্তানের মতো। এর ভালোটাই শুধু চোখে পড়ে, মন্দটা কখনোই নয়। আর যেহেতু নিজের বুদ্ধিকে কেউ কম দেখে না, তাই নিজের বুদ্ধির ফসল নিজের বইকে সর্বদাই মনে হয় শ্রেষ্ঠ মানব মননের নিদর্শন। এই দুটি মৃত্যুফাদ এড়িয়ে নিষ্পৃহ দৃষ্টিতে নিজের লেখার সঠিক মূল্যায়ন করা সত্যি এক অসাধারণ পরীক্ষা। আজ এই ভূমিকাটি লিখতে বসে তাই একটু বেশি সন্ত্রস্ত লাগছে। আমাদের সমাজের নানা রকম পেশার মধ্যে অন্তত দুটি এমন পেশা আছে যাতে মানুষকে খুব কাছ থেকে দেখা যায়। শুধু দেখা যায় বললে ভুল হবে, মানুষকে মুখোশ খোলা অবস্থায় তার আসল চেহারায় দেখা যায়। এর একটি হলো আদালতের সঙ্গে সংযুক্ত পেশাগুলি, অন্যটা হলো চিকিৎসার সঙ্গে সংযুক্ত পেশাগুলি। ঘটনাক্রমে যার মধ্যে চিকিৎসক হিসেবে আমি আজ সিকি শতাব্দীরও বেশি আছি। সময়ের অন্তহীন যাত্রায় এই দৈর্ঘ্যটিকে বড় বলা চলে কিনা সেটা একটা জরুরি প্রশ্ন। তবে একজন মানুষের জীবনের মাপকাঠিতে এটা খুব একটা কম সময় নয়। এই সিকি শতাব্দীর চিকিৎসক জীবনের অভিজ্ঞতার আর্কাইভ থেকে কিছু টুকরো স্মৃতি গল্পের আকারে লিখতে চেষ্টা করেছি। তবে চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বের কচকচির মধ্যে মানবিক দিকটা কতটা ফুটিয়ে তোলা গেছে সে বিচারের ভার পাঠকের উপর ছেড়ে দেওয়াই ভালো। আশিস চট্টোপাধ্যায়ের মহাপ্রস্থানের গল্প। এনকোয়ারি বোর্ডের ঘরে ঢোকার আগে প্রণব একবার থমকে দাঁড়ালো। আসলে এটা মেডিকেল ডাইরেক্টরের ঘর, সামনে একটা অ্যান্টি চেম্বার। সেখানে ডাইরেক্টরের পিএ রমলা মান্ডি বসে। রমলাকে দেখে প্রণব একটু হাসল। রমলা আগেই প্রণবকে দেখে উঠে দাঁড়িয়েছিল। এবার প্রণবের হাসির উত্তরে হাসবে কি হাসবে না ঠিক করতে না পেরে একটা বোকা বোকা ভঙ্গি করেই মাথা নিচু করল। আরে বসুন বসুন ম্যাডাম, তা এদিককার কি ব্যাপার? পার্টি এসেছে? পার্সোনেলের লোকেরা? আমাদের বসরা? রমলা মাথা নিচু করে বলল, সবাই এসেছে স্যার, ইউনিয়নের দুজন এসেছে। তারপর একটু ইতস্তত করে বলল, ওরা বোধহয় একটু চেঁচামেচি করবে, আপনি কিন্তু রেগে যাবেন না স্যার। প্রণব হেসে ফেলল। রমলার দিক থেকে মুখ ঘুরিয়ে ডাইরেক্টরের ঘরে ঢোকার আগে প্রণব একটু দাঁড়ালো। মাথাটা ভার ভার লাগছে। টেনশন কি? না, টেনশন বিশেষ নেই ওর। যে নেগলিজেন্সের অভিযোগ ওর নামে পার্টি এনেছে সে ব্যাপারে ওর নিজের মনে কোনো দ্বিধা নেই। নিজের বিবেক পরিষ্কার। ব্যাস, আর কোনো কিছুকেই ও পাত্তা দিতে রাজি নয়। সেদিনের ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যে সে মনের চোখে পরিষ্কার দেখতে পেল।
এক নম্বর আইসোলেশন কেবিনের পেশেন্ট আলোকপ্রভা দাসকে প্রণব বহুদিন ধরেই চেনে। ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট আলোকপ্রভা দাস বহুদিন ধরেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলেছে। ডায়াগনোসিসটা প্রণবই করেছিল 6 বছর আগে। যেহেতু এখানে অঙ্কোলজিস্ট নেই, অন্য সব ক্যান্সার পেশেন্টের মতো এই পেশেন্টকেও ভেলোরে রেফার করে দিয়েছিল। যা চিকিৎসা সেখানেই হয়েছিল। প্রথমে সার্জারি, তারপর খেপে খেপে কেমোথেরাপি। প্রথম ভালো রেসপন্ডও করেছিল, কিন্তু আস্তে আস্তে ক্যান্সার তার আধিপত্য বিস্তার করতে শুরু করল। আলোকপ্রভা দাসের হাসপাতালে ভর্তি হওয়ার ফ্রিকোয়েন্সি ক্রমশ বাড়তে লাগল। শরীর ক্রমশই ভেঙে আসছে। কেমো পেয়ে পেয়ে মাথার চুলগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। প্রথম একটা কালো স্কার্ফ দিয়ে মাথাটা ঢেকে রাখত আলোকপ্রভা। তারপর একদিন সেটাও ছেড়ে দিল সে। এতদিনে সে বোধহয় বুঝতে পারছিল আসল সত্যকে, বুঝতে পারছিল মৃত্যু অবশ্যম্ভাবী। অসহায় লাগত, কিন্তু কিছু করারও ছিল না। শেষবারের মতো যখন ভর্তি হলো আলোকপ্রভা, তখন প্রতিবারের মতোই মৃদু হেসে বলেছিল, ডাক্তারবাবু, আর আপনাদের বেশি কষ্ট দেব না, দেখবেন এবারই শেষ। আর প্রতিবারের মতো প্রণবও হেসে বলেছিল, সে তো আপনি আগের বারও বলেছিলেন, তার আগের বারেও না, অত সহজে ছাড়ছি না আপনাকে। কিন্তু এবারের অবস্থা সত্যি খুব খারাপ। অবশেষে সেই কলটা এলো বুধবার বিকেল 3টের সময়। প্রণব জানত এই কলটা আসবে, শুধু বুঝতে পারছিল না কবে কখন আসবে। ঠিক 3:01 মাথায় ওর ফোনটা বাজল। ওয়ার্ড থেকে ওর জুনিয়র কলিগ দেবেশ ফোন করেছে, প্রণবদা একবার আসুন, আইসোলেশনের আলোকপ্রভা দাস গ্যাসপিং, মনে হচ্ছে যাবে, পার্টি একটু উল্টোপাল্টা কথা বলছে, আপনি এলে ভালো হয়। আসছি, এই একটি কথা বলে ফোন কেটে দিল প্রণব। চট করে রেডি হয়ে গাড়ি বার করে 10 মিনিটের রাস্তা 6 মিনিটে পৌঁছে গেল সে। আইসোলেশনে ঢুকেই বুঝতে পারল আর কিছু করার নেই। একটা মানুষ চলে যাচ্ছে, কোথায় কে জানে। অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধানে নৈব। নিধান অর্থাৎ মৃত্যু। মৃত্যুর পর কি হয় তা অব্যক্ত, অজানা। একটা ঢেউ উঠেছিল সাগরের জল থেকে, কিছুক্ষণ পরে তা আবার সাগরের জলে মিশে যাচ্ছে। কি করবে? প্রণবদা 500 হাইড্রোকর্টিসন দিয়েছি, ডোপামিন ড্রিপ চালিয়েছি, অ্যাড্রিনালিন দেব। অ্যাড্রিনালিন কি হবে? নুনের পুতুল সাগরে ফিরে যাচ্ছে। অ্যাড্রিনালিন এই মহানিষ্ক্রমণ ঠেকাতে পারবে? দেবেশ আবার বলল, প্রণবদা, অ্যাড্রিনালিন দেব? অ্যাড্রিনালিন কৃত্রিমভাবে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য? কতক্ষণের জন্য? তাতে কতক্ষণ সময় কেনা যাবে? যে চলে যাচ্ছে অমোঘ এক মহাযাত্রায়, তাকে আটকাবার বৃথা চেষ্টা না করে ভালোভাবে বিদায় দেওয়াই তো শ্রেয়। তোমার পূর্বপুরুষেরা যে পথ দিয়ে যেখানে গিয়েছেন, তুমিও সে পথ দিয়ে সেখানে যাও। কুষণ দেব, যিনি জগতের রক্ষাকর্তা, তিনি তোমাকে এই স্থান থেকে উত্তম স্থানে নিয়ে যান। তুমি পরম বমে গিয়ে পিতৃপুরুষের সঙ্গে মিলিত হও যমের সঙ্গে। দেবেশের কথার কোনো উত্তর না দিয়ে সম্মোহিতের মতো প্রণব মহাপ্রস্থানের যাত্রীর দিকে এগিয়ে গেল। সম্মোহিতের মতোই নিজের ডান হাতটা রোগিণীর শীর্ণ কপালের উপর রাখল। তারপর সম্মোহিতের মতোই তার নাভিমূল থেকে বেরিয়ে এলো মৃত্যুকে জয় করার অনাদি অনন্ত এক গভীর আত্মবিশ্বাস বাণী। প্রণবের মনে হলো মৃত্যুপথযাত্রিণী যেন ওর কথা বুঝতে পারল। একবার চোখের পাতা নড়ে উঠল তার। শেষবারের মতো প্রণবের দিকে তাকাবার চেষ্টা করল, ঠোঁট দুটো নাড়ার চেষ্টা করল একবার। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জলের নৈবেদ্য। তারপর একবার একটা দীর্ঘশ্বাসের চেষ্টা করে কোথায় হারিয়ে গেল। প্রণব ওর চোখ দুটো বুঝিয়ে দিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ডক্টর রায়,
আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সেদিন ডাইং পেশেন্টের ট্রিটমেন্ট না করে ব্ল্যাক ম্যাজিক কোচের কিছু করছিলেন। ওই সময় আপনি লাইফ সেভিং ড্রাগ ইউজ করলে হয়তো পেশেন্ট বেঁচে যেতে পারত। ডক্টর রায় বলুন, আমি শুনছি, পরে যা বলার বলব। আপনি সেদিন লাইফ সেভিং ড্রাগ ইউজ করেননি কেন? স্যার, আপনি তো একজন ফিজিশিয়ান। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় একটা অ্যাড্রিনালিন ইনজেকশন দিলেই সব ঠিক হয়ে যেত? বুকে হাত দিয়ে বলুন স্যার। আমি নিজের ডিফেন্সে কিছু বলছি না স্যার, কারণ আমি মনে করি আমি যা করেছি যে কোনো বুদ্ধিমান লোকের তাই করা উচিত ছিল। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি। একজন মানুষ চলে যাচ্ছে, কোথায় তা আমাদের বিজ্ঞান জানে না, কিন্তু ফিলসফি জানে। বিজ্ঞানের যেখানে শেষ সেখানে ফিলসফির শুরু। আমি সেই ফিলসফির দেখানো রাস্তায় চলার চেষ্টা করেছি মাত্র। একটা অ্যাড্রিনালিন ইনজেকশন কখনোই, আই রিপিট, কখনোই সেটা দিতে পারত না। কারণ আমি মনে করি একজন ডাক্তারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত রোগীর কষ্ট কমানো। আর কষ্ট বলতে শুধুমাত্র শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্টও নয়, তার সমস্ত কষ্ট, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, সব কষ্ট। আমি সেই চেষ্টাই করেছি, কিন্তু আমার কথা বোঝার মতো কেউই এখানে নেই। তাই আমাকে মাফ করুন। আপনারা যা খুশি ডিসিশন নিন। বদ্ধঘরের বাইরে এসে প্রণব আর দাঁড়ালো না। বেশ কয়েকজন উৎসুক লোকের মধ্য দিয়ে চুপচাপ হেঁটে এসে বাইরে নিজের গাড়ির কাছে দাঁড়ালো। আমার জীবনের প্রধান দুটি প্রেম, বেড়ানো, বিশেষত হিমালয়ে, আর ফটোগ্রাফি। এদের বাদ দিলে আমার জীবনের অনেকটাই বাদ চলে যায়। এরাও তাই হাজির হয়েছে কিছু কিছু গল্পের মোড়কে। দুটি গল্পে কিছু অলৌকিকের আভাস আছে। এর মধ্যে বিশেষ কিছু খুঁজতে না যাওয়াই ভালো, গল্প হিসেবেই দেখা উচিত, কারণ তার বেশি কিছু মানে করলে অনেক অস্বস্তিকর প্রশ্ন উঠতে পারে। ছোট গল্পের একটা সাধারণ প্যাটার্ন আছে, তার মধ্যে সবচেয়ে জরুরি হলো একটা চমক দিয়ে শেষ করা, যাতে পাঠক গল্পের থিমটা নিয়ে চিন্তা করতে বাধ্য হয়। এখানে এই প্যাটার্ন সবসময় মানা হয়নি ইচ্ছে করেই। তা সত্ত্বেও এগুলো ছোট গল্পের দলে ঢুকতে সফল হলো কিনা সে বলার অধিকার আমার নয়, পাঠকের। কতগুলো ভাববার মতো থিমের ঘুলঘুলি দিয়ে জীবনের আসল সত্যকে দেখার চেষ্টা করেছি। অসাফল্যের দায়িত্ব আমার, সাফল্য যদি বিন্দুমাত্রও থাকে তার কৃতিত্ব মননশীল পাঠকের। হিরণ্ময়ীন পত্রেণ সত্যস্য অপিহিতম মুখম তৎ তম পুষণ অপব্রীণু সত্যধর্মায় দৃষ্টয়ে। सत्यमेव जयते सत्यमेव जयते सत्यमेव जयते नानृतं सत्यमेव जयते नानृतं सत्यमेव जयते नानृतं सत्यमेव जयते नानृतं सत्यमेव जयते। অনিরুদ্ধ বসু, বিলেত ফেরত কসমেটিক সার্জন, গান শোনা প্যাশন, বিশ্ব সাহিত্য ও সঙ্গীতের সংস্থার। অনিরুদ্ধ মানে গতি, অনিরুদ্ধ মানে প্রগতি। ওর গতি প্রকৃতি আলাদা, সর্বদাই দাপিয়ে বেড়ায়। যখন থিতু, হাতে ল্যাপটপ, উপন্যাস হয়ে ওঠে অন্বেষণ, নিঃশব্দে দেখা।
অনিরুদ্ধ তো দুটো বই আমি পড়েছি। প্রথম বইয়ের থিমটা তো খুবই ভালো, আজকালকার দিনের ঘটনাগুলোকে এত সুন্দর করে দেখে ভালো করে লিখেছে। তবে আমার যেটা একটু আপত্তি ছিল, ওকেও বলেছি যে ভাষাটা আর একটু সংযত করলে আমার ভালো লাগতো। দ্বিতীয় বইটা অনেকটাই সেদিক থেকে ঠিক আছে। আর তৃতীয় বইটা তো বলেছে যে নাকি একদমই আমাদের মতন করেও লিখবে, ভাষা খুব সংযত থাকবে। দেখা যাক ও কেমন লিখেছে তৃতীয় বইটা। তবে ইজ আ ওয়ান্ডারফুল ফ্রেন্ড। দেবশ্রী যেটা বলছিল, মানে আই ভ্যালু দিস ফ্রেন্ডশিপ ট্রেমেন্ডাসলি। এই হঠাৎ করে বলা, এই চল 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 বেতুয়া ডাওয়ারি জঙ্গলে যাই, গিয়ে ঘুরে আসি। শনি রোববার কোনো মতে কাজ ফাজ ফেলে একসঙ্গে সবাই গিয়ে বেতুয়া ডাওয়ারিতে যাওয়া। সুনামির সময় আমরা ওখানে ছিলাম, মনে আছে। হোয়াট আ ওয়ান্ডারফুল ইভিনিং ইট ওয়াজ। আই স্টিল রিমেম্বার, মানে থ্রু আউট মাই লাইফ আই হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়ান্ডারফুল নাইট ইট ওয়াজ। আর ও থাকলে যেটা হয়, আমাদের বিশেষ কথা বলতে হয় না, ও নিজেই কথা বলে সবটা পুরো জমিয়ে রেখে দেবে। মাঝে মধ্যে একে ওকে গান করো। তবে আরেকটা বলছি, আমাদের ভাষায় একজন লোক যার পেছনে ভীষণ প্রচণ্ডভাবে লাগা হয়, স্পেশালি ওর বই নিয়ে। এটা কি লিখেছিস, ওটা কি লিখেছিস, বাজে লিখেছিস। একবারে দেখলাম না যে লোকটা রেগে গিয়ে কথা বলা বন্ধ করলো, বলে যা তোরা যা ইচ্ছে বল কর, আমি তো আমার কাজ করে যাচ্ছি, যে যা বলুক। অনিরুদ্ধ আজ একজন বড় নামকরা কলকাতার প্লাস্টিক সার্জন, এবং সে কয়েকটা উপন্যাস লিখেছে। তার দ্বিতীয় উপন্যাসটা বেস্ট সেলার হিসাবে সম্মানও পাচ্ছে। কিন্তু আমি ওকে চিনি এবং আমার কাছে ও হলো শুধু আমার এক বন্ধু। আমরা একসাথে মেডিকেল কলেজে পড়াশোনা করেছি এবং আমার বন্ধু হিসাবে আমি ওকে, মানে যখনই ওকে আমি ডেকেছি আমি পাশে পেয়েছি। এবং এত হেল্পফুল বন্ধু আমার গুনতিতে হয়তো ও ছাড়া আর দু একটি আছে। ছাত্র অনি, ডাক্তার অনি, সার্জন অনি, প্লাস্টিক সার্জন অনি, তার সঙ্গে এখন আবার ঔপন্যাসিক অনি। বন্ধুত্বটা অনেক দিনের, যোগাযোগটাও অনেক দিনের। মাঝে মাঝে যোগাযোগ হয়তো থাকেনি, কিন্তু যোগসূত্রটা থেকেছে। আর তার জন্যেই আমরা আজও দুজনে দুজনকে টানি। অনিরুদ্ধ চিরকালই একটা অদম্য উৎসাহ আর জেদ নিয়ে এগিয়ে চলেছে। যেটা করব বলে মনে করেছে সেটা করেই ছেড়েছে, এবং ঠিক সেই জিনিসটাই প্রতিফলিত হয়েছে ওর লেখার মধ্যে। নতুন লেখক, দুটো বই লিখেছে মোটে। লেখা এত সুন্দর যে এবারে একটা বইটা পড়তে শুরু করলে থামা যায় না, মানে যতক্ষণ না শেষ হয় বইটা মনে হয় যে আরও মানে সময় দিই বইটার পেছনে, এই টাইপের। আর প্রত্যেকটা চরিত্র ভালো। ও লেখে, একজন ডাক্তার সে যে এত সুন্দর লেখে। এবং প্রত্যেকটা সব থেকে ভালো লেগেছে দুটো বইতে যে দুটো বইয়ের মধ্যেই একটা শেষটা, যে মানুষের অনেক চাহিদা থাকে, অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষ বুঝতে পারে যে সব কিছুর পরিণতিটা আলটিমেটলি একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, সেটা হচ্ছে পাওয়া, আসল পাওয়া। সে আসল পাওয়াটা ও সত্যি কথা প্রত্যেকটা বই পাই। আর মানুষ হিসেবে তো খুবই ভালো। অনিরুদ্ধ ভারী মিষ্টি স্বভাবের মানুষ। অনিরুদ্ধ বই লিখছি, আমি ফোন করলাম, হ্যাঁ রে কী ব্যাপার? শুনলাম একটা দুর্ঘটনায় বেচারা একটু শয্যাশায়ী হয়ে যেতে হয়েছে, এবং সেই সময়টা তার আর বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। আচ্ছা, বই লিখছে, খুব কৌতূহল হলো। তবে তার সঙ্গে সঙ্গে তখনই আমার মনে হলো যে এর আগেও বহু রকম ছোটোখাটো অনুষ্ঠানে দেখেছি ওর ভাষায় প্রচুর দখল, এবং ওর প্রকাশ সেটাও দুর্দান্ত। বই যখন বেরোলো অন্বেষণ, তখন পড়ে আমি সত্যি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। সব জিনিসের সঙ্গে সকলের তো মত মিলবে না, আমারও হয়তো অনেক কিছু ব্যাপারে মনে হয়েছে এটা বেশি এটা কম, এবং সেই নিয়ে যেটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ, অনিরুদ্ধর সঙ্গে বন্ধুত্ব থাকার জন্য প্রচুর তর্কাতর্কি করা যায়, ভালোই লাগে। তারপরে তো দ্বিতীয় বই নিঃশব্দে বেরোলো। তখন তো জানি যে অনিরুদ্ধ সুপ্রতিষ্ঠিত সাহিত্যিক হয়ে গেছে। দেখলাম নিঃশব্দে তার বক্তব্য অন্য ধরনের। কিন্তু দুটো বইতেই একটা অন্তর্নিহিত সত্য ফল্গুধারার মতো ভেতরে রয়েছে, যে মানবিকতা, মনুষ্যত্ব,
এগুলো মানুষের সবসময় থেকেই যায়। উই ক্যান শেয়ার উইথ ইচ আদার, উই ফিল ইচ আদার। এবং আমার লেখা পড়তে ভালো লাগে, সেই জন্য ওর লেখাগুলো যখন পড়ি আমি ক্রিটিসাইজ করি, আমি সমালোচনা করি কঠোরভাবে, যে দেখ এটা এইভাবে হয়নি, কিংবা হয়তো বলি তুই এটা দেখিস নি, তুই লিখতে পারবি না এটা। ও চ্যালেঞ্জ নিয়ে বলে দেখ তোকে আমি লিখে দেখিয়ে দেব। লেখার পরে আমি পড়ে বলেছি যে হ্যাঁ হয়েছে, আরও ভালো হতে হবে। তারপরে সেই চ্যালেঞ্জ নিয়ে আরও ভালো করে লিখলো। সো উই এনজয় দিস সর্ট অফ রিলেশনশিপ। অনিরুদ্ধর সঙ্গে 15 বছরের বেশি একসঙ্গে আছি। অনিরুদ্ধ মূলত অপারেশন করে কসমেটিক সার্জারি, মানে মানুষের সৌন্দর্যটাকে বের করে আনা। ও ভীষণ পারফেকশনিস্ট, এই ব্যাপারে ও কারোর সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না কোনো অবস্থাতেই, যেটা ওর লেখাতেও ধরা পড়েছে। লেখার মধ্যে সবচেয়ে ভালো লেগে যেটা, ও সবসময় নিজেকে নতুনভাবে প্রকাশ করার চেষ্টা করছে, আর সে প্রকাশটা হচ্ছে মানুষের ভিতরের জিনিসটাকে বের করে আনা। ডক্টর অনিরুদ্ধ বোস প্রচণ্ড টকেটিভ, খুব বিলো অ্যাভারেজ লেখা, এবং খুব নর্মাল ডাক্তার। যদিও আমার ওসব লাগেনি এখন অবধি, উনি যে পেশায় আছেন। তবে যেগুলো আমি বললাম সেগুলো 100% ট্রু। যারা ওর সাথে মিশেছেন জানেন, তারা আমার থেকে বেটার বলতে পারবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, ওনার সাথে আমার আলাপ একটা অনুষ্ঠানে গিয়ে, নিজের থেকে উনি আলাপ করলেন। তারপর থেকে ইনস্ট্যান্টলি আই গট কানেক্টেড টু হিম। অ্যান্ড আমার পরবর্তীকালে মনে হয়েছে যে আমিও প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, উনি একটু বেশি কথা বলতে ভালোবাসেন। এই দুটো কথা বলার লোক একসাথে হলে যা হয়, মানে যোগাযোগটা, আত্মীয়তাটা হঠাৎ করে খুব শর্ট টাইমে মনে হয় যে দীর্ঘদিনের আলাপ, দীর্ঘ সময়ের আলাপ, জীবনের একটা বড় অংশ ওনার সাথে আমার আলাপ হয়ে আছে, এরকম একটা ফিলিং আমার ইনস্ট্যান্টলি হতে আরম্ভ করে। আমার মনে হয়েছে যে দেখা হওয়াটা বা না হওয়াটার থেকেও বড় কথা হচ্ছে যে ওনার সাথে একটা বেসিক কনভারসেশন করতে পারলেই আ পারসন ক্যান ফিল রিজুভেনেটেড। এবং একটা মানুষের রিচার্জ যদি করতে হয় ব্যাটারি, আই থিঙ্ক ইটস বেটার টু মিট ডক্টর বোস। এখনো ঘুমাওনি? তো ঘুম আসছে না, তুমি ঘুমিয়ে পড়ো তো, মনটা ভালো লাগছে না, তুমি ঘুমিয়ে পড়ো। তোর সব কটা উপন্যাসের লেখক পরিচিতিতেই লেখা থাকে রবীন্দ্রনাথ আমার না দেওয়া পুজো। এবার পুজোটা দিয়ে ফেল, কতদিনের অপেক্ষা করবি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কত জনম মরণেতে তোমার ওই চরণেতে, কত জনম। কি রাউনি, তুই আমার কি একটা বলবি বলছিলি, যা শুনলে আমি নাকি চমকে যাব? সত্যি সত্যি চমকে যাবি সে কথা শুনলে। তা বলেই ফেল না, দেরি করছিস কেন? এবার সত্যি সত্যি পুজোটা দিয়ে ফেললাম রে। পুজোটা দিলি তাহলে? বাহ, তা কিসে দিলি? কোন ফুলেই বা দিলি? আর দিলি বা কোথায়? দিলাম আমার নতুন উপন্যাস দেখায়, সেই দেখার ফুলে শাশ্বত জীবন বৃক্ষের মূলে। আমার যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে, এই ভুবনের প্রাণের হাটে। আমার যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে, এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে। আপনা নিয়ে করবো যতই বেচা কেনা। হয়তো কবির চোখ দিয়ে দেখলে ফুটে উঠত নতুন কোনো এক বকুল, কিন্তু মনের ধূসর ক্যানভাসে একটা প্রশ্ন চিহ্ন নিয়ে তো কবিতা লেখা যায় না। শুধু অতীত, ভবিষ্যৎ আর বর্তমান ভুলে এক মুহূর্তের জন্য হলেও সোনালি রোদের ভেসে বেড়ানো মেঘের দিকে তাকিয়ে নিজের মনেই বলে ফেলা যায় বিউটিফুল। তাই নিজের মনের গভীরের দীর্ঘশ্বাসকে এক মুহূর্তের জন্য চেপে সাদা রাজহাঁসের মতন সারি সারি ভেসে বেড়ানো মেঘের দিকে তাকিয়ে শ্রাবস্তী নিজের মনেই বলল বিউটিফুল। এই মুহূর্তের এইটুকু পাওয়া যেন ঘন কুয়াশার মধ্যে পেঁচে থাকার এক টুকরো স্ফুলিঙ্গ, তার মধ্যেই আছে সারা বিশ্বের আনন্দ। মাটি থেকে ৩৬,০০০ ফিট ওপরে ৩৬০ মাইল বেগে ছুটে যাওয়া ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা হিথ্রো ফ্লাইটের জানলার পাশে বসে এছাড়া শ্রাবস্তীর
আর কি বা করার থাকতে পারে? রাজহাঁসের মতো মাথা তুলে বোয়িং 787 মহাকাশ বিদীর্ণ করে ছুটে চলেছে, একটা আধা চেনা নিজের মাটির গন্ধ ছেড়ে এক ফেলে আসা স্বপ্নের পৃথিবীর মায়ালোকে। কোনটা মায়া আর কোনটা তার ছায়া? শ্রাবন্তীর মনে হলো ছায়া মায়ার আলো আবছায়াতে এই মুহূর্তের সুন্দর সোনালী আলোর আভা, যা নিচে ভেসে থাকা মেঘের সারির বুকে ঢেউ খেলিয়ে যাচ্ছে, সেটাই কায়া। তার নিজের আমির আবছায়ার ওপর জাদুকরের মতো তার ম্যাজিক ওয়ান্ড বুলিয়ে দিয়ে যাচ্ছে। এবার বোধহয় জাগবার সময় হয়েছে। অনি, তোর লেখার গ্রাফটা না বেশ ইন্টারেস্টিং। কিরকম? দেখ, প্রথমে অন্বেষণ, তারপর অন্বেষণ মিশে গেল নিঃশব্দে। মিশে গেল কি বলছিস? অন্বেষণ নিঃশব্দে বাঁক নিল। বাঁক নিল? বাহ, বেশ ভালো বললি তো। জানিস অনি, তোর উপন্যাসটা না অনেকেরই খুব ভালো লেগেছে। আমি তো বাইরে থাকি, অনেক রকম লোকের সঙ্গে, নানা স্টেটার লোকের সঙ্গে আমার নানা রকম ইন্টারাকশন হয়। তাদের মধ্যে দেখছি তোর উপন্যাসটা অনেকেই খুব পছন্দ করছে, বেশ সাড়া ফেলে দিয়েছে, শুধু কলকাতায় নয়, বাইরেও। অনিরুদ্ধ একজন খুব ভালো প্লাস্টিক সার্জন, আমার খুব স্নেহের পাত্র। ও বিলেত থেকে আসার পর থেকে আমার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ, ছোট ভাইয়ের মতো ওকে আমি দেখি। যদি আমি ওকে ছেলের মতো দেখতাম তাহলে আমার ভালোবাসাটা ধৃতরাষ্ট্রের ভালোবাসার মতোই হতো। কাজে ওর দোষগুণ সব মিলে যে মানুষটা, তাকেই আমি ভালোবাসবো। কাজে দোষগুণের আলোচনা হবে না, ওর গুণের আলোচনা হবে। ওর দোষ আমি তো কিছু পাই না। ওর সব থেকে ভালো লাগে ও নিজেকে যেরমভাবে তৈরি করেছে। রবীন্দ্রনাথের গান শুনে ওর ঘুম ভাঙে, ফিলসফি নেয়, ফিলসফি খুব ভালোবাসে। কিন্তু যখন লেখে, সে লেখার সঙ্গে যে একটা সোসাইটির যে স্ট্রেটার লেখে, এটা এমন একটা স্ট্রেটাম যেটাকে নিয়ে অনেকে মানে সহজে লিখতে পারে না। ওর কিন্তু এই ক্ষমতাটা আমাকে অবাক করে। অনিরুদ্ধ একজন মনে প্রাণে বাঙালি, এবং বাংলা সাহিত্য, বাংলার গান, বাংলার কবিতা সবকিছু নিয়ে তার যা ব্যুৎপত্তি, সেই অল্প সময়ের মধ্যে সে আমার কাছে প্রকাশ করেছিল। তাতে বুঝতে অসুবিধা হয়নি যে এই নিয়ে তার রীতিমতো চর্চা আছে। পরে যখন দেখলাম যে সে উপন্যাস লিখছে, নিজে লিখছে, তখন আমি ভীষণ মজা পেয়েছিলাম, ভীষণ আনন্দ পেয়েছিলাম। এবং আমি জানি যে ও যে কাজই করে তাতে কিন্তু 100 ভাগ উজাড় করে দেয়। অসাধারণ প্রতিভার মানুষ অনিরুদ্ধর যে কোনো কাজের পেছনে আমি আছি, থাকবো। ডক্টর অনিরুদ্ধ বসুর সঙ্গে আমার অদ্ভুতভাবে আলাপ একটি নার্সিংহোমে। আমি একজনকে দেখতে গেছি, আর উনি আমাকে দেখে চিনতে পেরে হই হই করে বলে উঠলেন, আপনি লোপামুদ্রা না? কেন আধুনিক গান গান, শুধু রবীন্দ্রসঙ্গীত গান না কেন? তা এরকমই একজন খোলামেলা এবং হই হই মনের মানুষ অনিরুদ্ধ দা। তারপর থেকে আস্তে আস্তে উনি আমার যত গান শুনেছেন, ফোন করেছেন, সমালোচনা করেছেন। সবচেয়ে বড় কথা, যারা ভালোবাসেন তারা সমালোচনা করতে পারেন, সেই ক্ষেত্রে অনিরুদ্ধ দাকে ভীষণ ভালো লাগে। কিন্তু ভারী অবাক হয়ে যখন শুনলাম যে অনিরুদ্ধ দা একজন ঔপন্যাসিক এবং তার প্রথম বই অন্বেষণ এত সকলের ভালো লেগেছে, এবং বইটা পড়ে আমি এত অবাক হই যে এরকম একজন ডাক্তার বাবু কি করে এরকম লিখতে পারেন। সত্যি কথাই খুব এত ব্যস্ততম ডাক্তার, তিনি এরকমভাবে একটা বই লিখেছেন। শুধু তাই নয়, তারপরে আরও আশ্চর্য হলাম যখন দ্বিতীয় উপন্যাস এলো নিঃশব্দে। আর আরও ভালো লাগছে যে এই অল্প কদিনের মধ্যে অনিরুদ্ধদা তার তৃতীয় উপন্যাস প্রকাশ করতে চলেছেন। দেখি সেই দেখা আমাদের আর কি নতুনভাবে দেখাতে পারে। যে রাঁধে সে চুলো বাঁধে, তা আমার কাছে অনিরুদ্ধদা এরকমই একজন ব্যক্তিত্ব। ডাক্তার হিসেবে তার যশ প্রভূত, কিন্তু লেখক হিসেবেও তার যশ কিছু কম নয়। আমার সঙ্গে পরিচয় লেখার সূত্র ধরেই। আমার সঙ্গে যতবারই দেখা হয়েছে,
গান বাজনা এবং সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে অনিরুদ্ধদার, এবং তখন ঘুণাক্ষরেও মনে হয়নি যে তিনি পেশায় একজন সাকসেসফুল ডক্টর। তো এরকম মানুষ আমাদের জীবনে এলে আমাদের অবাক না হয়ে উপায় থাকে না। তার কারণ তখন মনে হয় যে সাবজেক্টেই তিনি হাত দেবেন সেই সাবজেক্টেই তার ব্যাপ্তি মাপটা অসাধারণ। তো অনিরুদ্ধদার নতুন বইয়ের জন্য আমার অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। ইন স্পিরিট আই এম অলওয়েজ উইথ হিম। অনিরুদ্ধ ডাক্তারের সঙ্গে সঙ্গে যে সমান্তরালভাবে সাহিত্য চর্চা করছে এ আমার পরম পাওনা। কারণ শিক্ষক হিসেবে সেন্ট জেভিয়ার্সের আবহাওয়াতে সাহিত্য রচনার মতো ছেলে আমি খুব কম দেখেছি। অনিরুদ্ধদের অন্যতম জ্যোতিষ্ক বলে আমি মনে করি। অনিরুদ্ধ এই যে উপন্যাসটা লিখেছে এটা কিন্তু প্রায় ও জীবনের থেকে উঠে আসা। অনিরুদ্ধ একটা অন্য ধরনের মানুষও, নাম করা সার্জন বলে নয়, ও খুব বড় পরিবারের ছেলে বলেও নয়, ওর একটা অদ্ভুত একটা ছেলে মানুষই জিজ্ঞাসা আছে সারা পৃথিবীর নানান বিষয় সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। আর সেটাও খোলামেলাভাবে বলতে পারে, লিখতে পারে, এবং কোনো রকম রাগঢাক গুড়গুড় নেই ওর। ও নাম করা সার্জন তো বটেই, ও বিদেশে কাজ করেছে, এদেশে নানা প্রান্তে কাজ করেছে, এবং করে করে একটা জিনিস করেছে নিজেকে একটা প্রায় একটা চলমান একটা প্রতিষ্ঠান করে ফেলেছে। নিঃশব্দে যে বইটা রিলিজ করেছেন সে সময় উনি আমায় ডেকেও ছিলেন, আমি গিয়েও ছিলাম, এবং বইটা উনি আমাকে দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, এবং বইটা আমি পড়েওছি। পরে উনি একদিন আমাকে ফোন করেছিলেন, আমি পড়েছি না জানবার জন্য, আমি বললাম পড়েছি, এবং ওকে আমি জিজ্ঞেসও করেছিলাম যে এরপর আপনি কী করছেন, আর কোনো বই লিখছেন না, এখন লিখছেন না? না, বই একটা লিখছি, তবে এখনো সেটা সময় লাগবে রিলিজ হতে। বইটার নাম দেখা। অনিরুদ্ধর প্রকাশ যখন তার লেখনীতে হলো, তার বইয়ের মাধ্যমে হলো, প্রথম বই পেলাম আমরা অন্বেষণ, যেটা মেয়ে জীবনে সবকিছু দিয়ে কিভাবে লড়াই করে বাঁচার চেষ্টা করছে। তারপরে বই নিঃশব্দে সমাজে একটা আলোড়ন চলে আসছে, যেটা আমরা সবাই জানি, বুঝি এবং দেখি, কিন্তু লেখনীতে প্রকাশ করার সাহস অনিরুদ্ধই দেখালো। এবার আজকে ওর বই দেখায় কি লিখেছে, হয়তো আরো ভালো কিছু হবে। আজকে অনিরুদ্ধর নতুন উপন্যাস বেরোচ্ছে, আমি খুব খুশি, কারণ আমি ওকে অনেক দিন ধরেই চিনি, এবং ওর উপন্যাস লেখা নিয়ে ওর যে আগ্রহ সেটা আমাকে বেশ মজা দেয়, আনন্দও দেয়। একবার আমার সাথে কথা হয়েছিল, যেহেতু ব্যস্ত মানুষ, ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকেন, আমাকে বলেছিল আমি তো শখের জন্য লিখি। আমি ওকে বলেছিলাম শখের জন্য নয়, ভালোবেসে লেখা। কারণ শখ তো একটা টেম্পোরারি ব্যাপার, ও তো টেম্পোরারি এক্সিস্টেন্সের জন্য লিখছে না। ওর মনের মধ্যে যা আসছে মনে হচ্ছে সেগুলোকে আমি না লিখলে বোধহয় কিছু একটা ক্ষতি হয়ে যাচ্ছে লেখক হিসাবে, এবং সেটাকেও পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানিস অনি, তোর নতুন উপন্যাসের নামটা দারুণ, দেখা। ছোট্ট নাম, কিন্তু তাৎপর্য গভীর। ও আবার শুরু করলে? যত আলোচনা কি তোমাদের এই খাবার টেবিলে? মেলি, পৃথিবীর যা কিছু বড় আলোচনা হয়েছে এই খাবার টেবিলে হচ্ছে, এছাড়া আমাদের সময় কোথায়? কি বলছিলি আশিস? আমি বলছিলাম কি, তোর এই যে নতুন উপন্যাসটা দেখা, এর নামটা দারুণ, ছোট্ট নাম কিন্তু তাৎপর্য গভীর। আচ্ছা, তাই নাকি? আমার তো তাই মনে হয়। আসলে কি জানিস, এই দেখা শব্দটার পেছনে তিনটে ফ্যাক্টর আছে: দ্রষ্টা, দৃশ্য এবং পর্যবেক্ষণ। এখানে কে দ্রষ্টা? যে দেখছে। এখানে কে দেখছে? সবস্ত্রী, অরিজিৎ না মঞ্জরি? পাঠককেই বা বাদ দিচ্ছিস কেন? কিংবা হয়তো স্বয়ং মহাকাল দেখছে। আর দৃশ্যটাই বা কি? কি দেখছে দ্রষ্টা? হয়তো পশ্চিম দেখছে পূবের দৈন্যের পেছনে এক বিরাট ঐতিহ্যকে, কিংবা হয়তো পূব দেখছে পশ্চিমের বৈভবের পেছনে এক অনন্ত হাহাকারকে। কিভাবে দেখছে রে? কাছ থেকে, দূর থেকে, না বহু দূর থেকে বার্ডস আই ভিউতে? সবভাবেই দেখছে, অনুবীক্ষণে,
দূরবীক্ষণে কিংবা বিহঙ্গ দৃষ্টিতে? গত বছর আমাদের ডক্টর অনিরুদ্ধ বসুর নিঃশব্দে বইটা আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত হয় এবং আমরা এই বইটা বার করার সময় থেকে কিছুদিন যাওয়ার পরে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। একটা নতুন বই পুজোর আগে এরকমভাবে সাড়া পাবো আশাতীত। তিনি একজন নতুন ঔপন্যাসিক, তার আগে একটি বই লিখেছেন অন্বেষণ বলে, তারপরে এটা আমাদের দ্বিতীয় বই এবং এখানে পাঠকদের মধ্যে এরকম সাড়া ফেলাতে আমরা খুব উৎসাহিত হলাম যে লন্ডনে আমরা একটা পরিকল্পনা নিলাম। লন্ডনে ছিল এবার ইন্ডিয়া থিম, তো আমরা যদি লন্ডন বুক ফেয়ারে যেতে পারি বইটাকে নিয়ে, এবং ওখানে প্রচুর বাঙালি আছেন এবং এই বইটার মধ্যে উনি দীর্ঘদিন যে লন্ডনে ছিলেন, ইংল্যান্ডের বিভিন্ন চরিত্র এই বইটার মধ্যে রয়েছে। একটা বই নিয়ে আমি লন্ডন চলে গেছিলাম এবং যাওয়ার আগে এখানে আমরা পেয়ে গেলাম সুনীলদা সেই সময় থাকবেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ওখানে থাকবেন এবং মণিশঙ্কর ওদেরই আমন্ত্রণে যাচ্ছেন। আমরা শঙ্করলাল ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য এদেরও পেয়ে গেলাম। আমরা আলাদা করে সমস্ত বাঙালিদের নিয়ে যাতে একটা অনুষ্ঠান করতে পারি, আমরা নেহেরু সেন্টারে একটা অনুষ্ঠান করলাম। সেদিন নেহেরু সেন্টারে 136 জন উপস্থিত ছিলেন এবং ইদানিংকালে ওরাই জানালেন যে এতজন বাঙালি একসাথে নেহেরু সেন্টারে কোনো অনুষ্ঠান হয়নি। দেশে ফিরে এসেও এই বইটা সম্পর্কে আমি অনেকের কাছ থেকে অনেক রকম মতামত পেয়ে সবাই বলছেন যে এটা আমার কথা নয়, যে উনি ডাক্তার হিসাবে যতটা সফল হয়েছেন, উনি যদি ডাক্তারি নাও করতেন, যদি সাহিত্য নিয়ে পড়ে থাকতেন, তাহলে সাহিত্যিক হিসাবেও তিনি ততটাই বা বোধহয় আরও বেশি পরিচিতি লাভ করতে পারতেন। নিঃশব্দ উপন্যাসটি নিয়ে যে আলোড়ন এবং আলোচিত হলো, তাতে আমরা আরও উৎসাহ বোধ করলাম যে ওনার লেখা পরবর্তীকালে হলে তাহলে আমি প্রথম যে বইটা সম্পর্কে যে আমি আবার প্রকাশ করব, কেননা এটা আমাদেরও প্রকাশনাকে প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিত আবার নিশ্চয়ই তার তৃতীয় উপন্যাসে করবে। এই কারণেই তার নবতম উপন্যাস দেখাতে হাত দিলাম। The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. চড়ই বেটি অনি, তোর উপন্যাসে না পূর্ব পশ্চিম খুব ভালো মিশ খেয়ে যায়। আশিস, তফাৎটা কোথায় বলতো? এখানে সূর্যাস্ত তো ওখানে সূর্যোদয়, আবার ওখানে যখন সূর্যাস্ত তখন এখানে সূর্য পূর্ব কোলে রক্তিম আভায় আভা ছড়িয়ে দিয়েছে। আসলে কি জানিস, যে যেখানে যেমন ভাবে দেখে সেটাই তো দেখা, জগতের আসল সত্যকে দেখা। মানে দাঁড়া, তোর একটা ফটো নিচ্ছে, দাঁড়া। আস্তে আস্তে আকাশের আলো কমে যাচ্ছে, একটা দুটো করে তারা ফুটে উঠছে আকাশের ক্যানভাসে। গঙ্গার জল ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। দূরে দক্ষিণেশ্বরের দিক থেকে একটা নৌকো পাল তুলে ভেসে আসছিল, সেটা ক্রমশ জলের সঙ্গে মিশে যাচ্ছে। রাতের আঁচলটা আস্তে আস্তে হাওয়ায় উড়ে উড়ে ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা নামছে ধীর পায়ে, ক্লান্ত অবসন্নতার শিথিল আচ্ছাদন বিছিয়ে। আকাশের এ ঘর ও ঘর, সে ঘরের দরজা খুলে খুলে সব ঘরেই একটা একটা করে মৃদু তারার মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে সে। শ্রাবস্তী মুগ্ধ হয়ে দেখছিল, ইংল্যান্ডে এমন করে সন্ধ্যা আসে না, অন্তত সে যেখানে থাকে সেখানে নয়। শ্রাবস্তীর হঠাৎ মনে হলো এই সন্ধ্যার সঙ্গে মায়ের যেন কোথায় একটা মিল আছে। সারাদিন হুটোপাটি করে বাচ্চারা এবার ঘরে ফিরছে শ্রান্ত ক্লান্ত অবস্থায়, আর মা তাদের আসার পথ চেয়ে ঘরে ঘরে দিয়া জ্বালিয়ে রাখছে। কখন ওরা এসে মায়ের কোলে লুটোপুটি খাবে। হঠাৎ ওর মনে হলো সন্ধ্যার আধার যেন মায়ের ঘন কালো চুল। তার মনে পড়ল আগে ওর মায়েরও লম্বা চুল ছিল। হঠাৎ কি যে হলো, বোধহয় সাহেবদের দেখে দুম করে একদিন কেটে ফেলল।
মায়ের কথা মনে পড়তেই ওর মনে একটা অদ্ভুত আবেগের সৃষ্টি হলো। অভিমান, রাগ, দুঃখ আর হতাশা মিলে এক ভীষণ মন খারাপ করে দেওয়া অবস্থা। আর চোখে পাশে বসা মঞ্জুরির দিকে তাকালো একবার। সন্ধ্যার আবছা অন্ধকারে মঞ্জুরির মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মঞ্জুরির চুলগুলো হালকা হাওয়ায় উঠছে। সামনে গঙ্গার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে স্থির হয়ে বসে আছে। শ্রাবস্তীর হঠাৎ মনে হলো মঞ্জুরি আর সন্ধ্যা যেন একাকার হয়ে গেছে। তার দু চোখ হঠাৎই ভীষণ জ্বালা করে উঠল। চোখে জল এসে গেল তার। এক অব্যক্ত ব্যথায় তার ইচ্ছে হলো মরে যেতে। পাশ ফিরে মঞ্জুরির দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। জল ভরা চোখের অস্পষ্ট দৃষ্টিতে আধো অন্ধকারে ওর মনে হল মঞ্জুরির শরীরটা যেন অন্ধকারের সঙ্গে গলে গলে মিশে যাচ্ছে। গোধূলির শেষ রশ্মি তখন গঙ্গার ওপর বিদায় বেলার শেষ আলোর আভা ছড়িয়ে ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। যেন রাগ ভূপালের শেষ রেশটা টেনে দিচ্ছে অস্তগামী সূর্যের নিঃশেষ হয়ে যাওয়া আলোর দিগন্তে। বর্ণহীন অন্ধকার আবার সেজে উঠছে নতুন বর্ণের আভরণে। কালো শাড়িতে ঢাকা ঘোমটা তোলা বধূ সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে থমকে গেছে। ওপাশের দাওয়ায় শিশুটির কান্না তুলসীতলার প্রাঙ্গণ থেকে তাকে ফিরিয়ে এনেছে উঠোনের আঙিনায়। সেই কান্না মঠের সন্ধ্যারতির কাঁসর ঘণ্টার থেকেও মনকে বেশি করে নাড়া দিয়ে যায়। এ তো ছোট্ট একটা অবলা শিশুর করুণ মিনতিতে তার মাকে কাছে পাওয়ার ডাক। এখানেই রয়েছে জীবনের আসল সন্ধ্যারতি, পূজার নৈবেদ্যের মধ্যে নয়। সন্ধ্যারতির পূজার নৈবেদ্য যেন কোথায় মিলেমিশে গেছে এক না শোনা অন্তরের ঝংকারে। সেই ঝংকার যেন শুনিয়ে যাচ্ছে এক না দেওয়া পূজার মন্ত্র। বরণ করি আমি তোমায় আমার নিজের না পাওয়া প্রদীপের পেছনে পড়ে থাকা একান্ত নিভৃত অন্ধকারে। তোমায় আমি গ্রহণ করি আমার শেষ রাগিনীর একাকী নিঃশব্দ ঝংকারে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। অনিরুদ্ধ বোসকে আমি অন্বেষণের আগে থেকে চিনি। অনিরুদ্ধদা অন্বেষণ যখন লিখছেন তখন উনি ওনার দাবি ছিল যে আমি যাতে ওনার কভার পেজ করি,
এবং কভার পেজ ডেফিনেটলি খুব ভালো ভালো অ্যাকসেপ্টেড হয়েছে আমি শুনেছি। আমি ছিলাম না কভার পেজ করার সময়, আমি কভার পেজটা করেছিলাম প্রাগের স্টুডিওতে পুরো বইটা পড়ার পরে। তারপরের দাবি ছিল না নিঃশব্দের কভার পেজ করার জন্য, নিঃশব্দের কভার পেজ ওটার জন্য আমার গেছে। এবং এবারের ওনার দাবি হলো দেখার কভার পেজ করার। দেখার কনসেপ্ট হলো একটা শ্রাবস্তী বলে একটু মেয়ে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিলং করে, সে যখন ইস্টার্ন ওয়ার্ল্ডে মানে ইন্ডিয়াতে আসেন এবং বাবার চোখ দিয়ে ইন্ডিয়া দেখছেন, যে আগে কখনো ভারতবর্ষ সম্বন্ধে তার পরিষ্কার কোনো ধারণা ছিল না। এবং তার জন্য আমি এটাকে একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে একটা ইনস্টেড অফ হ্যাভিং আ ফেস অর হ্যাভিং যেটা নর্মালি দেখা যায় যে একটা হাত, ফেস বা ফিগার এরকম না রেখে আমি একটা ওয়ার্ল্ড অফ টিউনস চেষ্টা করেছি বোঝাতে। ডাক্তার অনিরুদ্ধ ঘোষ আমাদের খুবই কাছের মানুষ। আসলে আমরা ওনাকে প্রথমে ডাক্তার হিসেবেই জানতাম, তো ওনার যে ভিতরে সুপ্ত এই গুণটা আছে সেটা জানতাম না। হঠাৎ অন্বেষণ যখন বের হলো তখন বুঝতে পারলাম যে লেখক হিসেবেও উনি কৃতিত্বের অধিকারী। এবং সব থেকে বড় কথা, ডাক্তারিতে উনি অত্যন্ত ব্যস্ত, কারণ উনি একটা অন্য দিক নিয়ে নাড়াচাড়া করেন যেটা কসমেটিক সার্জারি। কিন্তু সেই সবাইকে অসুন্দরকে সুন্দর করতে করতে উনি লেখার মধ্যেও যখন হাত দিয়েছেন এবং খুব কৃতিত্বের সঙ্গে উপন্যাসগুলো লিখেছেন, অন্বেষণ, তারপর পরের যে উপন্যাসটি হয়েছে কিংবা এবার যেটি বেরোবে, সব মিলিয়ে মানে আমার তো মনে হয় যে ভীষণ দারুণ একটা ব্যাপার করেছেন। এবং ওনার যেটা সব থেকে প্রশংসনীয় যে ওনার চেষ্টাটা অসাধারণ। এবং উনি ওই সময় তো গিয়ে অন্য জায়গায় আড্ডা মারতে পারতেন কি অন্যভাবে সময় কাটাতে পারতেন, কিন্তু তা না করে উনি লেখার মধ্যেই নিজেকে ডুবিয়ে দিয়েছেন এবং অবসর যাপন কি ডাক্তারির বাইরে যে সময়টা ওনার পড়ে থাকে সেই সময়টা লেখার মধ্যেই নিজেকে খুঁজে পেতে চেয়েছেন। সুতরাং এটাই বলার শিল্পী হিসেবে যে উনি এগিয়ে যান, ওনার জয়যাত্রা অক্ষুণ্ণ থাকুক। অনিরুদ্ধর সঙ্গে আমার আলাপ ডাক্তার হিসেবে নয়, গানের শ্রোতা হিসেবে। আমার বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমি দেখেছি, পেয়েছি শ্রোতা হিসেবে। শুধু তাকে নয়, তার স্ত্রী নেলিকেও। সেখানে আমি বলতে পারি ও গান শুনে নিবিষ্ট মনে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে ও যে কোনো কাজ করে হয়তো নিবিষ্ট মনেই, অর্থাৎ এক মনেই। ডাক্তার হিসেবে ওকে পরখ করার সুযোগ আমার হয়নি, কারণ ও যে বিষয়ে ডাক্তারি করে তার থেকে আমার দূরত্ব অনেক বেশি। কিন্তু এই ডাক্তারির পাশাপাশি ও যখন লেখালেখি শুরু করলো, প্রাথমিকভাবেও আমাকে পড়াতে শুরু করলো, তখন সেই লেখালেখির মধ্যে একটা মজাও পেত, একটা আনন্দও পেত। অর্থাৎ এই আনন্দটাই দরকার যে কোনো সংস্কৃতির চর্চা করতে গেলে। ও এক মনে সেই আনন্দটা করত, ও আনন্দ নিয়ে এক মনে সে কাজটা করত। এখন ধাপে ধাপে সেই কাজটা ও এগিয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তার অনিরুদ্ধ বোসের অন্বেষণ প্রথম উপন্যাস। এই উপন্যাসখানি দেশ পাবলিশিং প্রথম প্রকাশ করে, সেটা আমরাই তার উদ্যোগ নিয়েছিলাম প্রকাশের। প্রথম পাণ্ডুলিপিটি আমাকে এনে দেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি এনে বলেন যে উপন্যাসটি সুরাংশবাবু আপনি দেখতে পারেন, দেখে যদি জানান কি করা যায়। তো উপন্যাসটি দেখার পরে আমাদের মনে হয়েছিল যে এটা একটা নতুন ধরনের উপন্যাস, একজন নতুন ঔপন্যাসিক লেখাটা লিখেছেন। আশা করি হয়তো পাঠক সেটা সমাদৃত করবেন। আমরা প্রকাশের পর যখন প্রথম বিজ্ঞাপন করলাম বইটি, তখন আমরা বইটি সাড়া পেয়েছিলাম। শুধু পড়াশুনো নয়, তার বাইরেও ওর নানান রকম ইন্টারেস্ট ছিল। আমাদের স্কুলের যে ম্যাগাজিন বা পত্রিকা যেটা স্টুডেন্টরা
চালাতো, যার নাম ছিল নিহিল আল্ট্রা। এটা একটা ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে নাথিং বিয়ন্ড, যে এর বাইরে আর কিছু হতে পারে না। সেই পত্রিকার সম্পাদক হিসেবে বহুদিন অনিরুদ্ধ নানান বিষয়ে লেখালেখির ভেতরে ছিল, এবং তখনই যারা শিক্ষক ছিলেন তারা অনেকেই আমাদের বলতেন যে অনিরুদ্ধর লেখা পড়ো, অনিরুদ্ধ যেভাবে চিন্তা করে, বিশেষ করে মানুষের জীবন সম্বন্ধে ওর একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল, যেটা আমরা সকলেই ওই বয়সে মনে করতাম যে অনিরুদ্ধ যথেষ্ট পরিণত। ডক্টর অনিরুদ্ধ বোস একজন বিখ্যাত শল্য চিকিৎসক, এটা আমরা জানি, এবং সে আমার অত্যন্ত কাছের মানুষ। তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। এছাড়া তার আরেকটা মস্ত বড় কোয়ালিফিকেশন হচ্ছে যে মস্ত বড় আলোড়ন সৃষ্টিকারী ঔপন্যাসিক। ইতিমধ্যে তার 2টি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার একটি আমি পড়েছি, নিঃশব্দে। এটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। রবীন্দ্রনাথের কথায়, রবীন্দ্রনাথের গানেতে যদি আমি বোঝাতে যাই তাহলে এইভাবে বলবো যে রবীন্দ্রনাথের গান একটি আছে, বুঝেছি কি বুঝি নাই সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছিল সেই কথাই। I know Aniruddha for more than 40 years. So he is not only my brother-in-law, but he is more than a friend, he is more than a confidant. And I must say, আজকে যে আমি এখানে বসে কথা বলছি, সুস্থ হয়ে কথা বলছি, এর পেছনে কিন্তু অনিরুদ্ধর একটা বিরাট অবদান রয়েছে। মানে দ্যাট টাইম আই ফাউন্ড হিম দ্যাট অ্যাজ এ ডক্টর হাউ রেসপন্সিবল হি ক্যান বি। দিন নেই রাত নেই, ওর সমস্ত নিজের কাজকর্ম ফেলে হি ওয়াজ বিসাইড আস। হি গেভ আস not only the medical support, he also gave us full mental support which we required at that time, especially my wife required that one. এবং তখন ওকে মনে হয়েছিল যে মানে এখন আমি বিশ্বাস করি যে ডাক্তাররা বোধহয় ঈশ্বরেরই একটা বিভিন্ন রূপ। অনিরুদ্ধকে দেখলাম, ও ইংল্যান্ড থেকে ফিরে এলো, এবং ওকে প্রথম দেখলাম ও সঙ্গীতের প্রতি খুব একটা ঝোঁক এলো, এবং তারপরে আস্তে আস্তে ও সাহিত্যের দিকে চলে গেল, এবং এই সাহিত্যের পথে ও এখন অনেক উন্নতি করার প্রয়াস নিয়েছে, এবং আশা করি ভবিষ্যতে এই সাহিত্যের পথে ও অনেক দূর অগ্রসর হবে। বারবার আমার না অনিরুদ্ধ বলতে ভালো লাগে না, কেননা আমি তো ঠিক ওখানে অনিরুদ্ধ বলি না, আমি ওকে মিঠু বলেই ডাকি। তা মিঠুর একটা ছোটবেলাকার ঘটনা যেটা আমার ভীষণ মনে পড়ে, মিঠু সেন্ট জেভিয়ার্সে পড়তো, আমি প্র্যাট মেমোরিয়ালে পড়তাম, একই ক্লাসে পড়তাম আমরা। তা বেশিরভাগ দিনই এমন হতো, যেহেতু আমার ভাইরা সেন্ট জেভিয়ার্সে পড়ে, আমি প্র্যাটের থেকে আমার ভাইদের তুলতে যেতাম, এবং ন্যাচারালি মিঠুর সঙ্গেও আমার দেখা হতো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি খুব মোটা ছিলাম, এবং ও একদিন আমি সিঁড়ির থেকে পড়ে গিয়েছিলাম, পরের দিন যখন সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে মানে স্কুলের সামনে দাঁড়িয়েছি, শুনলাম সবাই ছুটে এসে বলছে মোটা হাতি পড়ে গেছে। তাই বললাম এটা কিরকম হলো? তখন দেখলাম মিঠু মুচকি মুচকি ওদিকে দাঁড়িয়ে হাসছে আর বলছে আমি রটিয়ে দিয়েছি যে মোটা হাতিটা পড়ে গেছে। এইসব ছোট ছোট ঘটনাগুলো না ভীষণ মনের মধ্যে গেঁথে আছে। ওর সঙ্গে সাইকেল চালানো শিখেছি, 3-4 বার পড়েছি, হাততালি দিয়েছে, বেশ হয়েছে, পড়ে গেছিস, খুব ভালো হয়েছে, কোনোদিন পারবি না। এইসব ওরা দাসনগরে থাকতো, যেটা আমার মামা বাড়ি, এবং অনেক রাত ওর সঙ্গে অনেক গল্প করে দিদিমাকে মাঝখানে রেখে, মানে ওর ঠাকুমা আমার দিদিমা, মাঝখানে রেখে আমরা গল্প করে যেতাম। শেষ পর্যন্ত দিদিমা বলতেন এবার তোরা চুপ করবি, আর কথা কইস না, এবার তোরা চুপ কর। এইরকম মানে করে আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি। সেই দিনগুলি না পুরানো সেই দিনের কথা, এই কথাগুলি কখনো ভোলা যায় না।
অনিরুদ্ধ আগেও দুটো বই লিখেছে, বই দুটো আমি পড়েছি। তবে আমরা তো প্রায় 80 বছর বয়স আমাদের, এই যুগের সব দৃষ্টিভঙ্গির সঙ্গে আমরা যেন সবসময় মেলাতে পারি না। প্রথম একটু অসুবিধাও হয়েছিল, কিন্তু আস্তে আস্তে যে যুগের সঙ্গে তো তাল রাখতেই হয়, সেভাবেই তাল রেখে আমি পড়েছি। আমি ওর বইয়ের সমালোচনা ঠিক করতে পারি না, কারণ আমি তো মা, আমার কাছে মাতৃস্নেহটাই প্রথমে এসে যায়। ওর বইয়ের ভালো মন্দ বিচার করবে যারা পড়েছে বইটা। এখন শুনলাম ও একটা নতুন বই লিখেছে, সেই লেখক বা কবি তার নিজের আনন্দেই বইটা লেখে, তার আসল সমালোচনা কিন্তু করতে পারে পাঠকরা। আমি প্রার্থনা করি ওর ওই নতুন বইটা পড়েও যেন পাঠকরা আনন্দ পায়, এবং সেই আনন্দ যেন ওর মনে একটা তৃপ্তি আনে। এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা আর আশীর্বাদ রইল। गर्भधारण पोषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। জানার কল্প লোকের ওপার হতে, 7 সাগরের অন্ধকারের অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলোয় এলাম চলে, মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম। বইটা পড়লে ভারতবর্ষকে বোধহয় শ্রাবস্তীর চোখ দিয়ে আরেকবার দেখা যায়। আর শ্রাবস্তীকে একদম আমাদের ছেলেমেয়েরা যেরকম সেরকম প্রথমেই মানে বেশি ঐতিহ্য বাংলা ভারতবর্ষ দেখা এসব মোটেই পছন্দ না। তারা তো হুজুগে বেশ পার্টি করবে, মজা করবে, সেগুলোতেই বেশি ইন্টারেস্টেড। কিন্তু গ্র্যাজুয়ালি যখন শ্রাবস্তী জায়গাগুলো দেখছে এবং প্রত্যেকটা জায়গার তার কালচার জানতে পারছে, সেটাতে তার ইন্টারেস্ট গ্রো করছে। এবং দৈনন্দিন ওই লোকাল ট্রেন, সেখানে
সেখানে দেখাচ্ছে যে বিটসের যে আমাদের পুঁতির মালাগুলো যেগুলো আমরা এত সস্তায় পাই সেগুলো হ্যারোডসে কত পাউন্ডস করে কেনে। এই জিনিসগুলো তো তখন ওরা রিয়েলাইজ করে যে আমাদের দেশেরও জিনিস অনেক আছে যেগুলো বিদেশে এত তাদের মূল্য। আর আমার মনে হয় ইয়াঙ্গার জেনারেশনকে একবার এটা পড়া দরকার। আমি অনুপ্রাণিত চাই অনিরুদ্ধ আরও ভালো লিখুক, শিক্ষক হিসেবে সে যেমন সফল, তার সাহিত্য জীবনে সে তেমনি সাফল্য লাভ করুক, তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, তার জয় হোক। আমি অনিরুদ্ধর ঘনিষ্ঠ বন্ধু, তার চেয়েও বড় কথা আমি অনিরুদ্ধর একজন অনুরাগী পাঠক। ওর আগের লেখা যে দুখানি উপন্যাস আমি পড়েছি, নিঃশব্দে এবং অন্বেষণ, আমাকে মুগ্ধ করেছে। ফলত আমার ইচ্ছে রইল, আশা রইল তার তৃতীয় উপন্যাস দেখা যেটা বেরোতে চলেছে সেটাও একই রকম মনোগ্রাহী হবে। আমি শুভেচ্ছা জানাই অনিরুদ্ধকে এবং মুখিয়ে আছি কবে ওর ওই বইটি বেরোবে এবং আমরা আবার পড়ব। লেট মি হোপ যে আপনি লেখার ক্ষেত্রে সেইভাবেই এগিয়ে আসবেন, মানুষ আপনার লেখা পড়বেন, আপনার মাধ্যমে, আপনার লেখনীর মাধ্যমে তারা জানতে পারবেন আপনার মানসিকতা, আপনার ড্রিম, আপনার স্বপ্ন তার মাধ্যমে বেরিয়ে আসবে, যেটা সকলে পক্ষে ফ্রুটফুল হবে। He is also a great writer. His 3 books have been published. 2 books have already got quite a repute, and his 3rd book is also being published. We wish him all the best. এটা খুবই আমার কাছে প্রশংসনীয় মনে হয় যে একজন ব্যস্ত ডাক্তার তিনি এতটা সময় দিয়ে, কেন উপন্যাস বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ রাইটিং লিখতে তো তার অনেকটা ইমাজিনেশন, অনেকটা সময়, অনেকটা পরিশ্রম যায়, সেটা উনি দিয়ে যে দুটো এত চমৎকার করে ব্যালেন্স করতে পারেন, এটা খুব ভালো লাগে। আমি সর্বান্তকরণে বইটির সাফল্য কামনা করছি। রিসেন্টলি আরেকটা বই লিখেছেন দেখা, আমি ডেফিনেটলি আই কনভে মাই বেস্ট উইশেস টু হিম। একটা অনবদ্য বই উনি লিখেছেন অন্বেষণ। উনি আমাকে এই ছবিটি করার জন্য রিকোয়েস্ট করেন এবং আমি স্ক্রিপ্ট করি, আমি স্ক্রিপ্টটা শেষও হয়েছে এবং আশা করি আমরা ছবিটা করতে সাকসেসফুল হব। তৃতীয় উপন্যাস প্রকাশের পথে আমরা চাই যে তার উপন্যাসের গতি হোক, আরও লেখা লিখুন এবং এই উপন্যাসটিও নিশ্চয়ই পাঠকের কাছে সমাদৃত হবে। আই উইশ হিম অল দ্য বেস্ট। আর ও হচ্ছে আমার ভীষণ ভীষণ কাছের লোক এবং আমার সব থেকে বোধহয় প্রিয় পাত্র, ব্রাদার, কাজিন, ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। तक ते
gama bani bama gama dani bani bama gama dani ni bama mama gama ga ni za gama bani za gama bani bani bama gama bani